মার্চ বাংলা টেলিভিশন নিউজে এক যুগান্তকারী ঘটনা। এলাম আমরা রিপাবলিক বাংলা আর বাংলা, খবর দেখার ধরন পাল্টে দেওয়া বাংলা নিউজ চ্যানেল। নির্ভীক সাংবাদিকতা মানেই রিপাবলিক বাংলা। সত্যের পক্ষে রিপাবলিক বাংলা, মানুষের পক্ষে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠ। রিপাবলিক বাংলা, খবরে এগিয়ে সব প্রান্তে রিপাবলিক বাংলা, সব খবরে এগিয়ে রিপাবলিক বাংলা। একদম না, এটা খুব সফট ইলেকশন, এটা স্মাইলি ইলেকশন। আপনারা সকালে স্মাইল করবেন, সেদিন 2 তারিখে কাউন্টিং হয়ে গেলে আমরা সবাই স্মাইল করবো। এটা স্মাইলি ইলেকশন। সিন্ডিকেটের খেলা, কাটমানির খেলা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এলাম আর বেজে গেল বিধানসভা ভোটের বাজনা। বেরিয়ে পড়লাম আমরাও। আজকে এক কথায় নন্দীগ্রাম একেবারে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। सेंट्रल फोर्स को घेराव करने की एक मतलब जैसे निदान या दवाई जैसे दी थी दीदी ने, आज वो अपनी जिम्मेदारी स्वीकार करने की जगह हम पर आरोप लगा रहे हैं। জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বড় ফুল থেকে টাকা নেবে না, ছোট ফুল নেবে। শুধুমাত্র উন্নয়নের এজেন্ডাকে সামনে রেখেই নন্দীগ্রাম আরো একবার বাংলায় বদলের পরিবর্তনের রাস্তা দেখাতে চলেছে। শুধু আজকে নয়, গ্রাউন্ড জিরোতে রিপাবলিক বাংলা সেদিন থেকেই, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি নিলেন নন্দীগ্রাম। তারপর 27শে মার্চ থেকে শুরু হলো ভোট 8 দফায়। এর উপর শান্তিপূর্ণ নির্বাচন। লঙ্গল মহলের ভোট কি হচ্ছে? সকালবেলা ভোটটা দিয়ে চলে গেলেই বাস নিশ্চিন্ত। মাস্ক যারা না পরে এসছেন তাকে যে মাস্ক দিচ্ছি। ভোট পর্বে একাধিক বড় ঘটনা। নন্দীগ্রামে মমতার পায়ে চোট। দিদি পা ফুলে রয়েছে। শীতলকুচির বুথে চলল গুলি, নিহত 3, তদন্তে সিবিআই। প্রথম ছবি রিপাবলিক বাংলায়। দোসরা মে ফল ঘোষণা, সকাল থেকেই সবুজ ঝড়। রিপাবলিক বাংলা টিমের এই সাফল্য, প্রত্যেকটা প্রতিনিধির সাফল্য। আমরা 1 লাখ ক্রস করলাম। বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বিকেলে এলো সবার নজরে থাকা নন্দীগ্রামের ফল। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী 1622 ভোটে, অর্থাৎ 1622 ভোটে শেষমেশ নন্দীগ্রামের লড়াইয়ে শেষ হাসি হাসলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা প্রাপ্ত ভোটের ফলাফল: শুভেন্দু অধিকারী 1,09,673, মমতা ব্যানার্জি 1,07,937। ভোটের মরশুমেই বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের পাশে প্রধানমন্ত্রী, সঙ্গে রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী দুদিনের সফরে এসে উল্লেখযোগ্যভাবে তিনি যাচ্ছেন 2 প্রত্যন্ত জায়গা। একটা হচ্ছে গোপালগঞ্জের ওরাকান্দি, সেখানে ওরাকান্দিতে মতুয়া সংঘের মন্দিরে তিনি যাবেন এবং একই সঙ্গে সাতক্ষীরার মন্দিরেও যাবেন।
ওলাকান্দির এই মুহূর্তে সেই মন্দির চত্বরে রয়েছে আমরা, মন্দির প্রাঙ্গণ, এবং সেই মন্দির প্রাঙ্গণ যেখানে কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদী এসে তিনি ধ্যান করেন, তিনি মাথা নত করে প্রণাম করেন হরিচাঁদ ঠাকুরের একদম জন্মস্থান, এবং এই জায়গাতেই কোথাও সেখানে দাঁড়িয়ে এই মন্দিরে মাথা নত করে দীর্ঘক্ষণ প্রণাম করেন তিনি। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। কতটা ভালো লাগছে আজকে? খুব মজা লাগছে এবং আবারও আসবে এটা আমরা আশা রাখি। হিন্দুরা যাতে উন্নত হইতে পারি, নরেন্দ্র মোদীর চরণ ছায়া চাই আমরা যেন তার চরণধুলি নিয়ে বাঁচতে পারি, প্রধানমন্ত্রীর চরণধুলি নিয়ে বাঁচতে পারি। আমরা যেন সবাই হিন্দু যারা আছি, হিন্দু মুসলমান সবাই যেন আমরা ভাই ভাই হয়ে আমরা এক দলে একসাথে যেন মিলেমিশে থাকতে পারি। এর আগে তো অনেক ভোট এসেছে, অনেক নির্বাচন হয়েছে, অনেক রাষ্ট্রপ্রধান, অনেক মন্ত্রী, অনেক আমলা সফর করেছেন বাংলাদেশে বিভিন্ন সময় দেশভাগের পর থেকে। একজনও কেন কেউ তাহলে আসেননি? তাহলে কি মতুয়া ভোট ব্যাংক আগে ছিল না? আগেও তো ছিল। বাংলাদেশ থেকে ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। ভোট মিটতে না মিটতেই রাজ্যে আবার শুরু হয়ে গেল লকডাউন। মুভমেন্ট অফ অল লোকাল ট্রেনস টু বি সাসপেন্ডেড ফ্রম টুমরো। এক তো 4-5 লাখ লোক বাইরে থেকে এসে আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। এখন তো আমাদের এটা রক্ষা করতে হবে। এখন তো রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাটা কিছুদিনের জন্য করতে হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে কঠোর গাইডলাইন জারি করা হয়েছে যাতে রাজ্যে কোভিডের সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যায়, যার জেরে গোটা রাজ্য কার্যত লকডাউনে। শহর কলকাতার বুকে একাধিক অংশে কলকাতা পুলিশের তরফ থেকে কার্যত লকডাউনের সকাল থেকেই কিন্তু নাকা চেকিং চালানো হচ্ছে এবং প্রত্যেকটি গাড়ির নাম্বার থেকে শুরু করে তাদের নথির প্রত্যেকটি তথ্য তারা খতিয়ে দেখছেন, এবং খতিয়ে দেখার পরে কিন্তু যদি কোথাও অসঙ্গতি মনে হয় তাহলে সেক্ষেত্রে সেই নাম্বারগুলোকে তারা নোটেড ডাউন করছেন এবং থানায় জমা দিচ্ছেন। যারা রাস্তায় বেরিয়েছেন বিভিন্ন দরকারি কারণে, তার জন্য কিন্তু ব্যবস্থা করতে তৎপর কলকাতা পুলিশ। এপ্রিলের শেষে রিপাবলিক বাংলা পর্দাফাঁস করে পশ্চিম মেদিনীপুরে কোভিড পরীক্ষার কালোবাজারি, অক্সিজেনের কালোবাজারি। টেস্ট, করোনা টেস্ট, সেই পরীক্ষাতে কালোবাজারির অভিযোগ। আর এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের ভূমিকা কোথায়? আমরা দফায় দফায় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু প্রশাসন কিন্তু একেবারেই নিশ্চুপ। মেদিনীপুর শহরের যে ডাক্তারপাড়া, সেখানে কিন্তু অন্ততপক্ষে 10টি বেসরকারি ল্যাবে হানা দিয়ে এবং সেখানে গিয়ে দেখা যায় যে কোভিড টেস্ট করা হচ্ছে, আরটিপিসিআর টেস্ট, সেই টেস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নেওয়া হচ্ছে। কোথাও নেওয়া হচ্ছে 1200 টাকা, কোথাও 1500, কোথাও 2000, আবার কোথাও 2200 টাকা, এরকমও দাম নেওয়া হচ্ছে। যখন দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, মানুষের মৃত্যু হচ্ছে অক্সিজেনের অভাবে, বিভিন্ন জায়গা থেকে অক্সিজেনের ঘাটতির আমরা খবর পাচ্ছি, ঠিক তখনই রিপাবলিক বাংলার অন্তর তদন্তে উঠে এলো অন্য ছবি, অক্সিজেন নিয়ে কালোবাজারি। একেবারে দেখো রমরমিয়ে কালোবাজারি চলছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে আমরা যখন এক ডিলারের সাথে কথা বলি মেদিনীপুর শহরের, তিনি কিন্তু পরিষ্কার জানান যে ফাটকাবাজি হচ্ছে। কিসের ফাটকাবাজি? অক্সিজেন নিয়ে ফাটকাবাজি। যে অক্সিজেন মানুষের জীবন বাঁচাবে সেই অক্সিজেন নিয়ে ফাটকাবাজি। কেন এরকম ধরনের ফাটকাবাজি হচ্ছে? এবং এরপরে আমরা বিভিন্ন ডিলারের কাছে যাই, সেই সমস্ত ডিলার কিন্তু একটাই কথা বলে, কেউ 15,000 টাকা, কেউ 18,000 টাকা, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, কোনো ডকুমেন্ট লাগবে না। ফাটকাবাজি শুরু হয়ে গেছে, পরিষ্কার কথা। হ্যাঁ, অক্সিজেনের ফাটকা। এবার আমরা যাদের কাছ থেকে নিয়ে আসবো তারা এবার কি রেট দিবে না দিবে। এটা আপনার নেওয়ার উপর পড়ে যাবে, ধরে রাখ চলুন 15,000 টাকা। একজন কটা নিতে পারে, কটাই, আর ডকুমেন্ট কিছু লাগবে, ডকুমেন্ট কিছু। এর মাঝেই ভ্যাকসিন কেলেঙ্কারিতে তোলপাড় হয় রাজ্য। পুরসভার ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কলকাতায় রমরমিয়ে চলছিল ভ্যাকসিন সেন্টার। এক্সক্লুসিভ ব্রেকিং, রিপাবলিক বাংলায়। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে লেখা চিঠির উত্তরে রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠি। রাজেশ ভূষণ সেক্রেটারি সচিব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে, তিনি চিঠি পাঠিয়েছেন শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্য সচিব। এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই চিঠির যে 3 নম্বর পয়েন্ট, ইন ভিউ অফ দ্য অ্যাবভ ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দ্য ম্যাটার মে বি আর্জেন্টলি ইনকোয়ার্ড। অভিযোগের
সত্যতা যাচাই করে দুদিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেওয়া হোক, এমনটাই কিন্তু রয়েছে এই চিঠিতে। নন্দীপুরের হোসেনপুরে 218 নম্বর বাড়ি হচ্ছে দেবাঞ্জন দেবের। দেবাঞ্জন দেব এখানে তার পরিবারের সঙ্গে থাকতো। পরিবারের নেম প্লেট দেখা যাচ্ছে, ওপরেই তার বাবার নাম মনোরঞ্জন দেব। পরিচয় লেখা রয়েছে LLB অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ এক্সাইজ, ওয়েস্ট বেঙ্গল, এবং তার তলায় রয়েছে তার অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেই দেবাঞ্জন দেবের নামও। কত টাকার দাবি করা হয়েছিল ইন্দ্রজিৎ? 1 লাখ টাকা। কি কারণে করা হয়েছিল? পার্মানেন্ট চাকরি, তাতে করে আরও সুবিধা হবে, আপনার PF গ্র্যাচুইটি, মেডিকেল, পেনশন, এসব ব্যাপার এইখানে জয়েন করতে। তো অ্যাজ এ ক্যাজুয়াল হিসাবেই তখন বললো, তাহলে অ্যাজ এ ক্যাজুয়াল হিসাবেই আপনার জয়েনিংটা হচ্ছে। লালবাতি নীলবাতি, কখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কখনো আবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এমনকি গাড়ির সামনে থাকতো নীল পতাকা। প্রভাবশালীর মদতেই কার্যত এই কারসাজি, এই কারবার চালাচ্ছিল দেবাঞ্জন দেব। কেন ফলক ভেঙে দেওয়া হলো? যখন তদন্ত শুরু করেছে পুলিশ, যখন সিট গঠন হচ্ছে, যখন CBI তদন্তের দাবি করছে বিরোধীরা, ঠিক তখনই কেন ভেঙে দেওয়া হলো? অভিযোগ ভিত্তিহীন এবং গুজব। ভিত্তিহীন গুজব। প্রত্যেকটা SIT লাস্ট 10 বছর ধরে যত কটা SIT পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, সব কটা SIT প্রমাণ লোপাট হয়েছে। কসবা কাণ্ডে ধৃত দেবাঞ্জন কেমন ছিল, কি ছিল দেবাঞ্জনের কাজ, মুখোমুখি দেবাঞ্জনের বোনের বান্ধবী। কি আপনি এবং আপনার পরিবার ওই সেই বিতর্কিত ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিতে গেছে? ডেফিনেটলি হ্যাঁ, সেই সূত্রেই আমি খালি নয়, আমার পরিবার, এবং আমি আগেও বলেছি যে আমার 4 বন্ধু এবং তাদের পরিবারও একই সাথে একই দিনেই আমরা একসাথে ওখানে গিয়ে ভ্যাকসিন, ওই সেই কসবার ক্যাম্প থেকে ভ্যাকসিন নিই। দেবাঞ্জনের মতো প্রতারকদের মুখ্যমন্ত্রী এদিন সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করেছেন। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো আজ নবান্নে। প্রথমে শুনে নেওয়া যাক। এরকম কিছু কিছু লোক আছে দেখতে সুন্দর এবং তারা সেজে গুজে টিপটাপ থাকে এবং তারা প্রতারণা করে বেড়ায়। কখনো চিফ মিনিস্টারের সই নকল করে, কখনো প্রধানমন্ত্রীর সই নকল করে, কখনো গভর্নমেন্টের সই নকল করে। এইসব কাজগুলো করে, এদের আমি মানুষ বলে মনে করি না, বড় টেরোরিস্ট বলা যায়। মানুষের জীবন নিয়ে যারা খেলে, এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। 26শে মে ইয়াস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায় মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা, সুন্দরবন, কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকা। আমরা যে ছবি সকাল থেকে তুলে ধরার চেষ্টা করছি দীঘার, একই সঙ্গে উদয়পুর, পাশাপাশি আজ সকালে আমি উড়িষ্যা, একদম উড়িষ্যা বর্ডারে তালসারির ছবিও তোলার চেষ্টা করেছি। যেভাবে ভয়াবহ সুপার সিভিয়ার সাইক্লোন ইয়াস আছড়ে পড়তে চলেছে, সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এই পূর্ব মেদিনীপুরই কিন্তু সব থেকে বেশি সেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস বয়ে গিয়েছে, তার ল্যান্ডফল হয়েছে লক্ষ্মীপুর সংলগ্ন গ্রাম। বাঁধ ভেঙে যাওয়ার ফলে জলের স্তরে কার্যত দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধু জল আর জল। ইয়াস কিন্তু একেবারে তাণ্ডব লীলা চালিয়েছে, আর সেখানেই মানুষজনের পাশে দাঁড়িয়েছে রিপাবলিক বাংলা। মহিলা রীতিমতো জলের তোরে তিনি ভেসে যাচ্ছিলেন এবং সেই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুখেন্দু তাকে বাঁচান, তাকে রেস্কিউ করেন, সেখান থেকে তাকে নিয়ে আসেন। গ্রামের নাম রঘু সর্দার বার জলপাই, কাঁথির একটি ছোট্ট গ্রাম বলা যেতে পারে ছিল, কারণ সেই গ্রাম এখন জলের তলায় পড়ে লন্ডভন্ড। খাবার জল আছে তোমার কাছে? কিছু খেয়েছো সকাল থেকে? না, আপনি তো দেখতে পাচ্ছেন আমরা কিরকম কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে কিরকম থাকবো বললো, এইসব বাচ্চা নিয়ে কি ওই যে ছোট ছোট বাচ্চা কোথায় থাকবো আমরা। ইয়াস চলে যাওয়ার পর
প্রায় 3 দিন কেটে গিয়েছে, চতুর্থ দিনেও একই ছবি রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়। এই মুহূর্তে আমরা রামনগরে রয়েছি, কুলিয়াট্টা সেই জায়গায়, এবং দেখতে পাচ্ছেন দুধারে সেখানে বাড়ি কি অবস্থা, জলের তলায় তলিয়ে গেছে। সমুদ্র থেকে আসছে আর বেরোতে পারছে না, জল আসছে আর তো বেরোতে পারছে না, আমরা থাকবো কি করে বাচ্চা টাচ্চা নিয়ে। বর্ষায় এবার নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়। আসানসোলে বৃষ্টির পরিমাণটা প্রায় 345 মিলিমিটার ছিল, যা কখনো এত বৃষ্টি হয়নি। তো ঝাড়খণ্ড রাজ্যে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, ওরা আমাদের না বলে রাত্রে 3টের সময় আসানসোলে জল ছেড়ে দেয়, এবং তারপরে কালকে আবার বৃষ্টি থেকে 1,03,000 থেকে ওপর জল ছেড়ে দিয়েছে। এবং প্রবলেম হচ্ছে যেটা, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের ফেস করতে হচ্ছে। মনে হয় একটু ঠাই না যাই খেলে দাঁড়াবো, বসবো, চলো আমার আছাড় কাজ যারা আমরা তত খেলতে পেরেছি যে ইয়ে থেকে যুগে কি করবো, চলে লিয়া ওইখানে আমি বসে বসে কাঁদছি, আমার ঘরটা যাই পড়ে গেছে। আর জানেন তো আমি কত কষ্ট করে ঘর করছি, আমি কি করে ঘর করবো বলুন, আমার একটা ছেলে নাই, কিছুই নাই। সারা রাত বসে এই বাঁধ ভেঙেছে, এই বাঁধ ভেঙেছে, আর সব আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বৃষ্টির ফলে প্রায় 4,000 মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের কোনো ত্রুটি নেই, কিন্তু রাজ্য সরকার আজকে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে বানভাসী অবস্থায় ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, বন্যা যেটা হয়েছে সেটি ম্যানমেড, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা রিপাবলিক বাংলা শুরু থেকে এই খবর, এই কভারেজ দেখিয়েছি, এবং এখনো পর্যন্ত সত্যি সত্যি এই ছবিগুলো যখন দেখছি তখন একটাই প্রশ্ন জাগে যে বারবার এই ছবি দেখতে দেখতে আমরাও অভ্যস্ত হয়ে গেছি, এখানকার মানুষজন অভ্যস্ত হয়ে গিয়েছেন, আবারও ভোট আসবে, রাজনীতি হবে, এবং সত্যি সত্যি এই বন্যাকে সামনে রেখে শুধুমাত্র রাজনীতির খেলাটাই চলবে। সাধারণ মানুষজন যারা এই রাজনীতির বোড়ে, তাদের কি বক্তব্য শোনা যাক। একটা কিছু নাই না, ওরা কত কষ্ট করা কি ভালো জীবন কাছি। এখনো পর্যন্ত ধরুন 7টা গ্রাম পঞ্চায়েত জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে আমাদের কিছু নাই, আমাদের খাবার চাই, মেন কথা খাবার আর খাবারের জল চাই, কারণ আমরা থাকবো কোথায়। আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আজকের দিনে দাঁড়িয়ে তারা চাইছেন কোথাও গিয়ে তারা কি ত্রাণ পেতে পারেন, তারা কি ত্রিপল, খাদ্য, জল এগুলো পেতে পারেন। এই প্রশ্নগুলো আমাদের তরফ থেকে উঠে আসছে, কারণ আমরা রিপাবলিক বাংলা মানুষের পাশে, বাংলার কণ্ঠস্বর থাকতে চাই। 15ই আগস্ট দেশ জুড়ে যখন স্বাধীনতা দিবসের উদযাপন চলছে, তখন আফগানিস্তান থেকে এলো ভয়ঙ্কর খবর। আফগানিস্তান কবজা করে নিয়েছে তালিবানরা। আফগানিস্তান থেকে রিপোর্টিং ভারতের একমাত্র চ্যানেল রিপাবলিকের। ইতিহাস জানে, দেশ রক্ষার লড়াইয়ে কখনো মাথা নত করেনি পাঞ্চশির। পাকিস্তানের সাহায্য নিয়ে পাঞ্চশিরে প্রতিরোধ দমন করার চেষ্টা জল্লাদদের। তালিবানরা জল্লাদ, আর পাকিস্তান তাদের সেই বন্ধু, সেই পাকিস্তান যারা বোঝে কেবল সন্ত্রাসের ভাষা। পাঞ্চশির দখলের দাবি তালিবানের। মিথ্যা বলছে তালিবান, পাল্টা দাবি আহমেদ মাসুদের। আসল যে রিং মাস্টার যে চালাচ্ছে সবটাই, পুরো এই সার্কাসটা চলছে, তার কথা আমরা উল্লেখ করি চীন। আপনাদের এই চ্যানেলে সকাল থেকে আপনারা দেখিয়েছেন কিরম ভাবে পাকিস্তান অ্যাটাক হেক্টর দিয়ে পাঞ্চশিরে অ্যাটাক হয়েছে। আমেরিকার কথা তো ছেড়েই দিন, আমেরিকার দ্বিচারিতা একেবারে সামনে, কারণ আমেরিকা তালিবানকে পাকিস্তান এবং পাকিস্তান আর্মি এবং আইএসআই কে ফান্ডিং করে, রিগ্রুপিং করে আজকে টেক ওভার করে সাহায্য করেছে। একদম পাঞ্চশিরে তালিবানের হয়ে যুদ্ধ করেছে পাকিস্তান বলেই মত বিশেষজ্ঞদের।
পানশিরে ড্রোন হামলাও চালায় পাক বায়ুসেনা। আহমেদ মাসুদের টুইটের দাবিতেই স্পষ্ট পাক তালিবান আঁতাত। তালিবান শাসন মানে এক ফতোয়ায় বদলে যাবে জীবনযাত্রা। তালিবানের আফগান নিয়ন্ত্রণ মানে বেশি উদ্বেগ আফগান নারীদের মধ্যে। শহরের নারীরা এখন ছুটছেন বোরখার দোকানে। কাবুলের রাস্তা প্রায় নারী শূন্য হয়ে গিয়েছে। এরপর এলো সোনার মুহূর্ত। অলিম্পিকের শেষ দিনে জ্যাভলিনে সোনা এনে দিলেন নীরজ চোপড়া। Neeraj, welcome to Kolkata. How the world has changed after winning the gold medal in Tokyo Olympic? काफ़ी कुछ चेंज आ गया है और अपने सबसे अच्छी बात लग रही है कि अपने इंडियन स्पोर्ट्स के लिए काफ़ी चेंजेस आए हैं। लोगों ने ओलंपिक को अच्छे से सपोर्ट किया, फॉलो किया। पैरालंपिक्स को भी काफ़ी अच्छे से किया और करना चाहिए था। तो मैं बोलूँगा कि ये चीज़ और अच्छी हम बढ़ा सकते हैं तो हमारा स्पोर्ट्स और ऊपर जाएगा। Debut Olympic gold medal, it's dream comes true. बिल्कुल जो सपना था वो पहले ओलंपिक में पूरा हो गया, तो बिल्कुल आगे भी कोशिश करें कि और अच्छा रिजल्ट के साथ हम अगले जो गेम्स है उसमें और अच्छे रिजल्ट के साथ वहाँ पे जाएं और अच्छा कुछ अच्छा करके आएँ वहाँ पे। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী ধরে রাখতে ভবানীপুরে ফের লড়াইয়ে মমতা। টান টান উত্তেজনা, অবশেষে রেকর্ড ভোটে জয়। রবিবাসরীয় ভোট প্রচারে তৃণমূল এবং বিজেপি উভয় শিবিরই। একদিকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি সকাল থেকে শুরু করে দিয়েছেন তার ভোটের প্রচার, এবং অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি ভবানীপুরের মাটিতে আজ ফের আবারও তিনি আজকে তার ভোট প্রচারে নামবেন। এবং এই ভবানীপুরের মানুষ তারা কিন্তু ভীষণভাবে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। যারা রিগিং করবে, যারা জুলুম করবে, যারা অন্যায়ভাবে ভোট জেতার চেষ্টা করবে, মানুষ তাদের পা ভেঙে দেবে। হিউম্যানিটিকে বাঁচাবার জন্য এই লড়াইটা আমি নেমেছি। এই লড়াইটা আমি শুধু এমএলএ হওয়ার জন্য লড়ছি না, এই লড়াইটা আমি লড়ছি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবার জন্য, যাতে মনুষ্যতা থাকে, আপনি আর আমি বেঁচে এখানে থাকতে পারি, তার জন্য এই লড়াই। ব্যাটলফিল্ড ভবানীপুর, এবং ভবানীপুরকে পাখিত্র করে নিয়েছে শাসক দল এবং বিরোধী দল দুপক্ষই। ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমি চিরঋণী, আমি চিরকাল, আমি শুধু নয়, আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবার থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখবো। রাজ্য জয় হয়েছে, এবার দেশের দিকে নজর মমতার। দিল্লি সফরে গিয়ে তুমুল তৎপরতা। মমতার সেই সফরের এক্সক্লুসিভ কভারেজ বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলায়। তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজের প্রধান পুরোহিত বা ঋত্বিক বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও তিনি সেটা প্রকাশ্যে কখনোই বলছেন না বা তার দল বলছে না। আজকে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে বেরিয়ে তিনি আবারও চলে যাবেন সাউথ অ্যাভিনিউতে। हमने सोचा कि 2 महीना का अंदर एक बार आएंगे और लोकतंत्र को बचाने के लिए सबको मिलके एक साथ पे काम करेगा। देश सबसे बड़ा जगह है काम करने का। अगर लोकतंत्र खतरा में है तो देश खतरा में हो जाता है। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ত্রিপুরা ও গোয়ায় গিয়ে শক্তি বৃদ্ধির দিকে নজর মমতার। বিজেপি তৃণমূল তরজায় উত্তপ্ত ত্রিপুরার মাটি। সামনে ত্রিপুরায় পুর নিগম ভোট, আর তার আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ত্রিপুরাতে। তার কর্মসূচির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেব আমি সৃজিতা সরাসরি ত্রিপুরার মাটি থেকে।
এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ উঠে আসছে আমাদের সেদিকে নজর রাখতেই হবে। আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে আগরতলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। দোরগোড়ায় গোয়ার বিধানসভা নির্বাচন, সেই জায়গা থেকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় এসেছেন তখন গোয়ার মানুষের কাছাকাছি তিনি পৌঁছাবেন, এটা খুব স্বাভাবিক। এবং তার যে প্রকল্পগুলো এই পশ্চিমবঙ্গ থেকে যেগুলোর কার্যত ক্যাম্পেন হয়ে থাকে সারা দেশে, সেই রকমভাবেই কিন্তু আজকেও ক্যাম্পেন করা হলো গোয়ায় এসে। They have said that your governance is basically nothing. टीएमसी के लीडर यहाँ आके 2 दिन में आई थिंक उनको पता नहीं चल सकता है। Why Mamata Banerjee is the face right now? Why Mamata Banerjee is being so much expected right now? Only credible opposition to the BJP juggernaut is Mamata Banerjee. সীমান্তে অতিরিক্ত ক্ষমতা পেল বিএসএফ। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে এলাকা 3টি রাজ্য সীমানার 50 কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পাবে বিএসএফ। বাংলা সহ 3 রাজ্যের সীমান্তে বিএসএফ এর জন্য কাজের পরিধি বাড়ালো কেন্দ্র। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব। এটা ফেডারেল স্ট্রাকচারের উপর ইন্টারফিয়ারেন্স, আর আমাদের স্টেটে বর্ডারের কোনো প্রবলেম নেই। ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ সাবজেক্ট। বিএসএফ এর যেটা দেখার বিএসএফ সেটা দেখুক, আমাদের পুরো সমর্থন থাকবে। রিপাবলিক বাংলায় ধরা পড়ল সীমান্তবর্তী এলাকার মানুষের কথা। ইছামতির পাড়ে দাঁড়িয়ে মানুষ বললেন বিএসএফ তাদের বন্ধু। চুরি হতো, সাইকেল চুরি হতো, মোটরসাইকেলও চুরি করে নিয়ে যেত, কিন্তু এখন আর সেইটা হয় না। বিএসএফ যেভাবে ডিউটি করছে তাতে করে আমরা নিশ্চিন্ত আছি। 15 কিলোমিটার 50 কিলোমিটার বাড়ানোটার মধ্যে কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয়। যারা বলছে এই কথা যে বিএসএফ আমাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, কখনোই নয়। আজ আমরা বর্ডারে বাস করতে পারছি বিএসএফ এর কারণেই। এরই মাঝে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ছবি বিশ্বকে স্তম্ভিত করে দেয়। নোয়াখালী বাংলাদেশের ইসকন মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনা। 500 জন দুষ্কৃতী একসঙ্গে হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ ইসকন মুখপাত্রের। মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে, এমনকি ভক্তদের মারধর করা হয়েছে, এমন অভিযোগও করছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস। রাধারমন দাস বাবুকে আপনাকে জিজ্ঞেস করব যে নোয়াখালীতে এই মন্দিরটা ঠিক কত বড় ছিল এবং সেখানে কি কি কাজ করা হতো সামাজিক? ওখানে আমরা মন্দির ছিল, এটা খুব পুরনো মন্দির আছে, আর এখানে আমাদের 50 ব্রহ্মচারী থাকে ওখানে। আর আজকে হঠাৎ মন্দিরের সামনে একটা দুর্গা পূজা পান্ডাল ছিল, ওটাও অ্যাটাক করা হয়েছে, ওখানে মূর্তি ভাঙা হয়েছে। বাংলাদেশের বাঙালির ছবি, এই ছবিও গোটা পৃথিবীকে দেখতে হবে। এই মানুষগুলো বাঙালি এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাবো যেখানে যেখানে সব কিছু ভেঙে দিয়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। 30 অক্টোবর রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন। ভুয়ো ভোটার নিয়ে খড়দায় ভুয়ো ভোটার ধরার পর খড়দার মাটিতে দাঁড়িয়ে 4 কেন্দ্রে উপনির্বাচন ছিল। খড়দা, দিনহাটা, গোসাবা। থাকা উচিত কিনা তাহলে নেই কেন? তুমি বাংলাদেশ থেকে বলো না, বাংলাদেশি ভাই এখানে আছো, বাংলাদেশি তো? তুমি কি বাংলাদেশি? তুমি বাংলাদেশি তো? বাংলাদেশি এখানে আছো। হ্যাঁ বাংলাদেশি। ধরা পড়ে গেল। চোখ রাখবো খড়দার খবরের দিকে। খড়দায় রহরা স্টেশন রোডে জোনাল কার্যালয়ে আসার সময় আক্রান্ত উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সবকটিতেই তৃণমূলের বিপুল জয়, শক্তি ক্ষয় বিজেপির। দিনহাটা এক
1,64,089 ভোটে জয়ী উদয়ন গুহ। গোসাবা 1,43,051 ভোটে জয়ী সুব্রত মণ্ডল। শান্তিপুর 64,675 ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। খড়দহ 93,832 ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। 8ই ডিসেম্বর নেমে এলো আরেক বিপর্যয়। চপার দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত। প্রাণ হারালেন আরও 10 জন। কুন্নুরের সেই দুর্ঘটনাস্থলে বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। কন্নুরে দাঁড়িয়ে রয়েছে সেই চা বাগান চত্বরে, যেই চা বাগান চত্বরে মূলত দুর্ঘটনাটি ঘটে। তেলেঙ্গানার যিনি রাজ্যপাল রয়েছেন তিনি ঘটনাস্থলে এসেছেন, তামিলনাড়ুর রাজ্যপাল ঘটনাস্থলে পৌঁছেছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তিনি ঘটনাস্থলে রয়েছেন, সরকারি আধিকারিকরা রয়েছেন, সেনা আধিকারিকরা রয়েছেন। সেই কারণে গোটা বিষয়টাই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ড্রোন ওড়ানো হচ্ছে এবং সেই ড্রোনের চিত্র ইতিমধ্যে রিপাবলিক বাংলার ক্যামেরায় এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে। इस दुर्घटना के संबंध में इंडियन एयरफोर्स द्वारा एयर मार्शल मानवेंद्र सिंह की अध्यक्षता में एक ट्राई सर्विस इंक्वायरी के आदेश दे दिए गए हैं। चीफ ऑफ डिफेंस स्टाफ का अंतिम संस्कार फुल मिलिट्री ऑनर के साथ किया जाएगा। বিপিন রাওয়াতের সঙ্গে প্রাণ হারান তার দেহরক্ষী বাংলার সতপাল রায়। দার্জিলিং এর তাকদায় তার বাড়িতে রিপাবলিক বাংলা। সস্ত্রীক বিপিন রাওয়াত সহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের, যাঁদের মধ্যে ছিলেন দার্জিলিং এর তাকদার গ্লেন বার্নের বাসিন্দা সতপাল রায়। স্তব্ধ দার্জিলিং এর তাকদা, সেখানেও সবাই ভেঙে পড়েছেন তার পরিবারের লোকেরা। जो खाना था हो गया, उसमें रिवर्स भी नहीं कर सकता और उसमें जो अपना रियलिटी है हमें उसे एक्सेप्ट करना ही पड़ेगा। 16ই ডিসেম্বর বাংলাদেশের 50 বছরের স্বাধীনতা, মুক্তি ও মৈত্রীর 50 বছর। বাংলাদেশে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা। ঢাকা, দিল্লি, কলকাতা থেকে এক্সক্লুসিভ কভারেজ। This time is for independence. Weapon Equipment Statistics Directorate, Army. 15 ডিসেম্বর রাষ্ট্রপতি আসার পর দ্বিতীয় দিনটাই হলো 16ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস এবং বিজয়ের 50 বছর, যেটা বারবারই আমরা বলছি মুক্তি এবং মৈত্রীর 50। এই দিনটায় গোটা বাংলাদেশ কিরকম সেজে উঠলো চলুন দেখে নেওয়া যাক। ঢাকা শহীদ মিনার চত্বরে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেখানে সকাল থেকে একটা উৎসব উদযাপনের একটা সেলিব্রেশনের মুড ধরা পড়ছে। কালারফুল, ভীষণ রঙিন একটা সেলিব্রেশন। আসলে এই দিনটি আমাদের জন্য অনেক উদযাপনময় দিন, যে এই দিনে আমাদের অনেক আমাদের যে দেশ স্বাধীনতা হয়েছে। সত্যি দুপুরের সাথে আলোকিত করেছে বাংলাদেশকে, যে ভারতের মানুষের যে একটা মধুর দুই দেশে রাইট এক সূর্য ওই দেশে আর এক সূর্য এই দেশে। বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়ে দাঁড়িয়ে আছি আমরা কাশেম চাচার একটা সুন্দর সাজানো রিক্সাতে, যে রিক্সাটাও আজকের দিনের জন্য স্পেশালি সেজে উঠেছে। এই ঢাকা ইউনিভার্সিটি চত্বরে যে ছবি আমরা তুলে ধরছি আমরা বারবার করে, সে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে টিএসসি মোড়, এখানে এইভাবে জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে এই র্যালি শুরু হচ্ছে, যাচ্ছে সোহরাবর্তী উদ্যানে। এখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছে, যৌথ বাহিনীর কাছে এই পার্কে, এই সোহরাবর্তী উদ্যানে। ভারত বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের দিকেও আরো একবার ফিরে তাকানো, যেখানে রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি এখানে রয়েছেন এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। महाविद्रोही
রোনো ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রোনো ভূমি রোনবে না বিদ্রোহী রোনো ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কথা আমি বলতে চাই, আমাদের 1 কোটি শরণার্থীকে এই ভারতবাসী আশ্রয় দিয়েছিলেন, তার একটা আমি বলবো একটা অনন্য মানবিক নজির স্থাপন করেছিলেন। রমনা কালী মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে কোথাও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার সফর শেষ করলেন বাংলাদেশে। আজ রয়ে গেল ভারত বাংলাদেশের মৈত্রীর সত্যি এক অবিচ্ছেদ্য অঙ্গ, একটা চ্যাপ্টার পড়ে রইল, যেখান থেকে নতুন করে কোথাও দুই দেশের সম্পর্ক নতুন মোড় নেবে এমনটাই আশা করছে দুদেশের মানুষজনই। 85 কলকাতা পুরো ভোট, নিরঙ্কুশ জয় তৃণমূলের। কলকাতা পুরো ভোটের প্রথম প্রবণতা। তোমার যে কেন্দ্র, সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে? ট্রেন্ড তুলে ধরার এই যুদ্ধ চলছে যেখানে। দেখো সবুজের মধ্যে থেকে যে অংশটা স্পষ্ট হয়ে আছে সেটা হচ্ছে লাল। 1 থেকে 8 একদম শুভ্রাংশু এখানে মাঠ 117 নম্বর ওয়ার্ডে অমিত সিং জয়ী। অন্যদের মতন আমরা নাম্বার আগে থেকে দেওয়ার হটকারিতা করছি না। ফ্লেক্স চাপা হয়ে গেছে। অধিবাসী বৃন্দকে জানাই প্রণাম, শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সবার আগে সব থেকে খবর এবং সঠিক খবর আমরাই দিচ্ছি। ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, and Congress they are the sandwich between the BJP and যে নজরদারিটা প্রয়োজন সরকারি দলকে, শাসক দলকে ঠিক ট্র্যাকে রাখবার জন্য, সেটা যথেষ্ট বলে মনে হয় আপনার? না, নয়। এটা দুর্ভাগ্য যে বিরোধীরা মানুষের পাশে না দাঁড়িয়ে ক্রিটিসিজমের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি 10টা 15টা 20টা আসন বিরোধীরা পায় কিছু যায় আসে না। তারা পাক, তাতে গণতন্ত্র রক্ষা হবে। বিরোধী সৈন্যর প্রবণতা একেবারেই তৃণমূল কংগ্রেসের নেই। এটা অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে একবার নয় 3বার মিটিংয়ে আমাদের বলেছে। সুতরাং আমরা কখনোই চাই না যে বিরোধী শূন্য হোক। এদের যে অভিযোগ যে ভোট ঠিকঠাক করে হয়নি প্রত্যেক ক্ষেত্রে, মানে আপনাদের যারা যারা বিরোধী রয়েছেন, বাম, কংগ্রেস এবং বিজেপি, তিনজনেরই একই সুর, সেক্ষেত্রে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পরশুদিন ভোট হয়েছে, কোনো কমপ্লেন আজ অবধি কি এখন নির্বাচন কমিশন অফিসে জমা পড়েছে? কোনো ঘটনা কি আপনারা বড় করে দেখাতে পেরেছেন যে এখানে গন্ডগোল হচ্ছে, ওখানে ছাপ্পা ভোট হচ্ছে? সব জায়গায় সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা কোথাও দেখাতে পেরেছেন যে ছাপ্পা ভোট চলছে? একটাও কমপ্লেন প্রশাসনে কোনো জমা পড়েছে? নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন কোথাও কোনো জায়গায় কোনো কমপ্লেন নেই। যেহেতু বড় ব্যবধান হয়েছে, এখন নিয়ে সব প্রশ্ন তুলছেন বিরোধীরা। আমি মনে করি যে বিরোধীদের এই অমূলক এই চিন্তা, অমূলক এই তাদের কমেন্টস, এটা মনে করি তাদের পরাজয়েরই একটা অঙ্গ, এবং তারা পরাজয় তার কি বলবে দোষারোপ করতে চাইছে তৃণমূলকে। যারা এইসব বলছে তারা জীবনে কটা ভোট দেখেছে, কটা ভোট করেছে? গত দিনের রেকর্ড কি দেখেছে তারা? কীভাবে ভোট লুট হতো? এক একটা নামের পিছনে তো রিগিং বলে এক একটা নাম চলতো। সেরকম কোনো দিন এই আজকের গত নির্বাচনে কোনো ঘটনা, সেরকম বড় ঘটনা দেখাতে পারবেন?